রাসেল কাজী জিজ্ঞাসা করছেন, অভ্রদা আপনাকে প্রশ্ন করতে করতে আমি হতাশ, তারপরও প্রশ্ন করলাম আইফোন কেন বাঁকানো ডিসপ্লে দিয়ে ফোন আনছে না? আসলে কি তারা অক্ষম নাকি ইচ্ছাকৃতভাবে বৈষম্য তৈরি করে? অ্যাপেল তাদের ফোন বানায় না। অ্যাপেলের ফোন তারা ডিজাইন করে, বিভিন্ন কোম্পানি পার্টস বানিয়ে দেয়, সেগুলো অ্যাসেম্বল করা হয় এবং করে তারপর মার্কেটে বিক্রি করে। এই যে অ্যাসেম্বল করা হয় সেটাও কিন্তু অ্যাপেল নিজে করে না, তার জন্য থার্ড পার্টি বিভিন্ন রকম ভেন্ডার রয়েছে, যেমন ওয়ালটন। এবার অ্যাপেল চাইলে বাঁকানো ডিসপ্লে তাদের ফোনে দেওয়ার জন্য কোনো কোম্পানির কাছে অর্ডার দিতে পারে না। স্যামসাং এর থেকে, বিওই থেকে, যে কোনো কোম্পানির থেকে, এলজির থেকে তারা বাঁকানো ডিসপ্লে নিয়ে আসবে এবং তাদের ফোনে ইউজ করবে। এটা করতেই পারে, কিন্তু অ্যাপেল করে না কেন? তার কারণ অ্যাপেলের মূল মন্ত্রটাই এটা যে তারা কোনো কিছু নতুন করবে না। কিন্তু অ্যাপেল এটা করে না কেন? করে না তার কারণ একটাই, অ্যাপেলের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল বা নীতি বলে যে এগুলো করা যাবে না। অ্যাপেল সবসময় একটা ট্র্যাডিশনাল ওয়েতে হাঁটার চেষ্টা করেছে। অ্যাপেল যে জিনিসটা পরীক্ষিত, বহু পরীক্ষিত, যে জিনিসটা একদম নতুন এসেছে, এক্সপেরিমেন্টাল, এবং সেই জিনিসটা নিয়ে চারিদিকে হাইপ আছে, সেই হাইপে তারা গা ভাসায় না। তারা ওই পরীক্ষিত জিনিস তাদের ফোনে দেয় এবং সেগুলো অনেক পরে দেয়, তার জন্য তারা বদনামও শোনে। কিন্তু এটা ঠিক, এই পরীক্ষিত জিনিসগুলো অনেক দিন ধরে ইউজড হওয়া জিনিস তাদের ফোনে তারা নিয়ে আসে, সেই টেকনোলজি তারা নিয়ে আসে বলে তাদের ফোনে এরকম খুব একটা ব্ল্যান্ডার দেখা যায় না যে ব্ল্যান্ডারের জন্য তারা বদনাম হয়ে যাবে। হ্যাঁ, ব্ল্যান্ডার হয়, তবে সেই রকম লেভেলে হয় না। এবার বাঁকানো ডিসপ্লে নিয়ে এখনো অনেক বিতর্ক আছে। কেউ কেউ বলেন বাঁকানো ডিসপ্লে ভালো, কেউ বলেন খারাপ। অ্যাপেল এই থিওরিটাতেই যাবে না যে এটা ভালোও হতে পারে বা খারাপও হতে পারে। যেটা সবাই মেজরিটি বলবে ভালো, অ্যাপেল শুধু সেটার উপরই ইনভেস্ট করবে। তো সেক্ষেত্রে বাঁকানো ডিসপ্লে যেদিন মেন স্ট্রিম হয়ে যাবে, যেদিন সবাই ইউজ করবে, যেদিন সবাই মেনে নেবে যে হ্যাঁ এই ডিসপ্লেটাই বেটার, ফ্ল্যাট ডিসপ্লে অতটা ভালো নয়, তখন অ্যাপেল হয়তো চিন্তা ভাবনা করবে। দ্বিতীয়ত, অ্যাপেল এমন কোনো একটা কাজই করবে যে কাজটাতে তাদের কিছু এক্সট্রা টাকা আসবে, তাদের ইনকাম বেড়ে যাবে। তো অ্যাপেল যদি বাঁকানো ডিসপ্লে তাদের আইফোনে দেয়, তাহলে ফোনের বিক্রি খুব একটা বাড়বে বলে মনে হয় না, তবে ইনকাম কোনোভাবেই বাড়বে না, বরঞ্চ কমে যেতে পারে। অনেকেই ফ্ল্যাট ডিসপ্লে যারা পছন্দ করেন তারা আইফোন কেনেন শুধুমাত্র ফ্ল্যাট ডিসপ্লের জন্য, তারা আইফোন কিনবেনই না। তো তার জন্যই অ্যাপেল চাইলেও করতে পারে, তবু সম্ভাবনা নেই যে অ্যাপেল তাদের আইফোনে বাঁকানো ডিসপ্লে বা কার্ভ ডিসপ্লে নিয়ে আসবে। ক্রেজি নুব বলছেন, বাংলাদেশে আনঅফিসিয়াল মোবাইল কি আসলেই অফ হবে? আশা করি অ্যান্সারটা দেবেন দাদা। না, বাংলাদেশে আনঅফিসিয়াল মোবাইল আমার মনে হয় না কোনোদিন বন্ধ হবে, আর আনঅফিসিয়াল এই কনসেপ্টটা যতদিন থাকবে ততদিন বন্ধ হবে না। যেদিন হবে বাংলাদেশে যে মোবাইলগুলো রিলিজ পাচ্ছে সেই মোবাইলগুলোই লোকে কিনছে, ততদিন অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। ইন্ডিয়া, চায়না বা অন্যান্য দেশে কি হয়? যেটা হয় যে এখানে যে ফোনগুলো রিলিজ করে আমরা সেই ফোনগুলোই কিনি। যদি কোনো ফোন বাইরে থেকে কেউ ইম্পোর্ট করে নিয়ে আসে, সেই ফোনে তো ওয়ারেন্টি দিতে পারে না, অন্তত কোম্পানির ওয়ারেন্টি তো দিতে পারে না। তাই সেই ফোনের থেকে আমরা শত হস্ত দূরে থাকি। এক একজন কেনে, শখ মেটানোর জন্য কেনে, রিভিউ করার জন্য কেনে, তবে সেটা কখনোই মূল ধারা হয়ে ওঠে না। অর্থাৎ দেশে মোবাইলের মার্কেটটা এমন হবে যে লোকে হাহুতাশ করবে না যে বিশ বাইরের দেশে ওই ফোনটা লঞ্চ হয়েছে, ওটা কেন আমি ইউজ করতে পারছি না বা কিনতে পারছি না। এরকম একটা মোবাইল মার্কেট থাকলে লোকে আনঅফিসিয়াল ফোন এমনিই কিনবে না। দ্বিতীয়ত, যারা ইম্পোর্ট করছে বাইরে থেকে, তারা প্রকাশ্যে ইন্ডিয়াতে ওরকম আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে পারে না। আইফোন অনেকে ইম্পোর্ট করে বিক্রি করে দুবাই থেকে কম দামে, তার জন্য রেড হয় এবং প্রচুর আইফোন সিজ হয়ে যায় প্রতি বছর। সেই রকম ভাবে আইফোনের ক্ষেত্রে বেশি লাভ থাকছে বলে কেউ একজন রিস্ক নিচ্ছে, অন্য ফোনের ক্ষেত্রে কেন রিস্ক নেবে? ক টাকাই বা লাভ থাকে। বাংলাদেশে যদি এরকম ধরপাকড় শুরু হয় যে বিদেশ থেকে মোবাইল আনলে সেখানে রীতিমতো রেড করা হবে, দোকানগুলোতে বিক্রি হলে সেখানে গিয়ে ধরপাকড় করা হবে, তাহলে অবশ্যই আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি বন্ধ হবে। কিন্তু গ্রাহক কিনে ব্যবহার করছে আনঅফিসিয়াল মোবাইল, এটা কোনোদিন বন্ধ হবে? আমার মনে হয় না এটা কোনোদিন হবে বলে। মোহাম্মদ দীপু বলছেন, অভ্র ভাই একটা রিকোয়েস্ট রইল, আজ 3 ইয়ার্স প্লাস আপনার ভিডিও ইউটিউবে দেখে আসছি, তাছাড়াও অনেক ভিডিও দেখি, কিন্তু আজকাল ইউটিউবে অ্যাডস এর প্রমোশন অনেক বেড়ে গেছে। আসলে এটা আমার হাতে কিছু নেই, ইউটিউবে অ্যাডস সত্যিই বেড়ে গেছে। মানুষ এখন আর টিভি দেখছে না, সোশ্যাল মিডিয়াই মেন স্ট্রিম হয়ে গেছে। ইউটিউব, নেটফ্লিক্স, ফেসবুক, এইসবই মানুষ ব্যবহার করছেন। তো সেক্ষেত্রে যেসব বড় বড় কোম্পানি বিজ্ঞাপন দেয়, ট্র্যাডিশনাল মিডিয়াতে যারা বিজ্ঞাপন দিত, অর্থাৎ খবরের কাগজে, টিভিতে, তারা সেই সব জায়গায় কম বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপন এখন আসছে ইউটিউবে, এবং এটা বলতে কোনো বাধা নেই যে এখন ওই সংবাদপত্র মানে যে সেটা একটা উপরের লেভেলের জিনিস, সেটা একটা বিশাল ভালো কিছু, একটা হাই লেভেলের কিছু, বা টিভিতে নিউজ চ্যানেল মানে সে বিশাল বড় কিছু, এই জিনিসটা এখন আর নেই। এটা এখনো আমাদের মানতে একটু সময় লাগবে, কিন্তু আসলে একজন ইউটিউবার, একজন সংবাদপত্র পাঠিকা বা একজন মিডিয়া হাউস যে খবরের কাগজ বার করে, তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। মানে আরো ভালো করে বলতে হলে বলতে হয় বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে তাদের যে ক্রেডিবিলিটি আছে তার থেকে বেশি বরঞ্চ ইউটিউবারদের আছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিজ্ঞাপনদাতারা ইউটিউবে আসবেন, ইনস্টাগ্রামে যাবেন, এটাই হবে এবং আগামী দিনে আরো বেশি বেশি করে হবে। অত্যাচারটা সহ্য করতেই হবে, তার জন্যই তো ইউটিউব প্রিমিয়াম লোকে টাকা খরচা করে কিনছে, প্রচুর বিক্রি বাড়ছে। তো তবে আমাদের ভিডিওতে আমি কিন্তু বিজ্ঞাপন খুব বেশি দিই না। গোটা যদি একটা লম্বা ভিডিও হয় তাহলে বিজ্ঞাপন ভিডিওর মাঝে আমি একখানা প্লেস করি, তার বেশি কোনোভাবেই প্লেস করি না। বাদ বাকি যদি কিছু হয়ে থাকে সেগুলো সব ইউটিউবই করে, আমি করি না। ইউর জয় এলএম বলছেন, আইফোন 13 ভার্সেস OnePlus 12 আর বেস্ট কোনটা হবে গেমিং এবং ভিডিও ছবির জন্য? 10,000 টাকা বেশি দিয়ে আইফোন কেনাই কি ভালো হবে না? একটা রিপ্লাই দিবেন দাদা,
অবশ্যই আইফোন কেনা বেটার হবে। OnePlus 12R এর আমি যখন রিভিউ করেছিলাম, ভিডিওটা বানিয়েছিলাম, বলেছিলাম যে ওদের ক্যামেরা কিন্তু ততটা ভালো নয়। OnePlus এর এমনি ক্যামেরা কোনো কালে খুব বেশি ভালো হয় না, আর 12R তো ক্যামেরা বেশ একটু খারাপের দিকেই বলতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে OnePlus 12R এর থেকে আইফোনের ক্যামেরা অনেক বেটার হবে, আইফোনের দিকে যাওয়াই ভালো। এবং গেমিং এর দিকেও তো আইফোন OnePlus 12R এর থেকে খুব বেশি যে পিছিয়ে থাকবে এমন তো নয়। আইফোন 13 হ্যাঁ একটু পিছিয়ে থাকবে, কিন্তু অতটাও পিছিয়ে থাকবে না। মোহাম্মদ আশিক বলছেন, দাদা আপনার কি মনে হয় স্যামসাং এর বিক্সবি নিয়ে আরো বেশি কাজ করা দরকার না? না, আমি মনে করি না, একদম দরকার নেই। স্যামসাং বিক্সবি কে নিয়ে কাজ না করে বিক্সবিটাকে বন্ধ করে দিক। এখন গুগল মেন স্ট্রিম হয়ে গেছে, গুগলই সবাই আমরা ইউজ করি, গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি। তারপর তো নতুন এখন এআই চলে আসছে, জেমিনাই চলে আসছে, বার্ডকে নাম বদলে জেমিনাই করে সেটাই এখন অ্যাপ্লিকেশন করে আমাদের ফোনে আমরা ইউজ করতে পারবো। এই জায়গাটা চলে এসেছে, করা যাচ্ছেও কিছু কিছু দেশে। তো সেক্ষেত্রে বিক্সবির আর দিন নেই। বিক্সবি স্যামসাং জাস্ট ওই একটু গুগলকে ভয় পাওয়ানোর জন্য একটা লঞ্চ করেছিল, যেটার প্রতি তারা নিজেরাও কোনো কালে খুব বেশি যত্নশীল ছিল না। তো সেক্ষেত্রে স্যামসাং মনে হয় ক্রমশ এই দিন আসবে যে বিক্সবিকে পুরোপুরি কাট অফ করে দেবে। স্টোরি প্ল্যানেট বাংলা বলছেন, দাদা আমার প্রশ্ন, স্যামসাং যেহেতু প্রসেসর বানাতে পারে, সেহেতু তারা নিজেদের প্রসেসর দিয়েই কেন সব ফোন বানায় না? তারা কেন অন্য কোম্পানির চিপ কিনে ফোন বানায়? তার কারণ আমরা এক্সিনোস প্রসেসর অতটা পছন্দ করি না, মিডিয়াটেকের প্রসেসর তুলনামূলক কম দামে আসে। দুটো কারণ আছে। প্রথমত দেখা যায় যে স্যামসাং এর যে প্রসেসরটা বানাতে হয়তো 100 টাকা খরচা হলো, সেই দামে মিডিয়াটেকে তার থেকে ভালো প্রসেসর পাওয়া যাচ্ছে মার্কেটে কিনতে। তো স্যামসাং মিডিয়াটেকের প্রসেসর কিনেই চালিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত এটা হয় অনেক সময় স্যামসাং এর যে ফাউন্ডারি আছে সেখানে বাইরের অর্ডার এত বেশি আসে, তারা নিজেদের এক্সিনোস প্রসেসর তৈরি করার জন্য আর স্কোপ পায় না, তখন তারা মিডিয়াটেকের থেকে কিনে সেই প্রসেসর দিয়ে ফোন বার করে দেয়। আর বাইরের যে অর্ডারগুলো, অন্যান্য ফোনের জন্য যে অর্ডারগুলো, অন্য প্রসেসরের জন্য যে অর্ডারগুলো, সেইগুলোকে তারা ফুলফিল করে। মোহাম্মদ রহিম নিতা বলছেন, গ্যালাক্সি A55 ভার্সেস S23 FE কোনটি নিলে ভালো হবে? স্যামসাং গ্যালাক্সি A55 এখনো লঞ্চ হয়নি, ওটা আসুক আমাদের হাতে, অবশ্যই আমি ভিডিও বানাবো। আর সেক্ষেত্রে হয়তো তারপর প্রথম ভিডিও বানানোর পর সেকেন্ড ভিডিওতে S23 FEর সাথে কম্পেয়ার করে আমরা দেখতে পারি। এখন দেখা যাক কোনটা ভালো হয়, এই মুহূর্তে তো বলা সম্ভব নয়, একটু অপেক্ষা করে যান। অমিত বলছেন, এখন মিড রেঞ্জ বা লো রেঞ্জের মোবাইলগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ হচ্ছে না, সবই মিডিয়াটেক, এরকমটা কেন হচ্ছে? তার কারণ মিডিয়াটেকের প্রসেসরের দাম তুলনামূলক কম, কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন প্রসেসরের দাম একটু বেশি রাখে, তার জন্য বেশিরভাগ কোম্পানি মিডিয়াটেকের থেকে প্রসেসর কিনে সেই প্রসেসর ফোনে দেয়, তার ফলে ফোনের দাম একটু কম রাখতে পারে, একটু লাভ বেশি রাখতে পারে। তবে কোয়ালকমেরও এখানে দোষ আছে। কোয়ালকম কোম্পানি এখন আর কম দামি যে প্রসেসর হয় বা মিড বাজেটের যে প্রসেসর হয় সেগুলো দিয়ে কতটা জোর দিচ্ছে না, তারা ওই মার্কেটটাকে ছেড়ে দিয়েছে, কারণ ওখানে লাভ কম। তারা যেখানে লাভ বেশি, অর্থাৎ একদম 8 জেনারেশনের যেসব প্রসেসর, সেই মার্কেটের উপরই বেশি জোর দিচ্ছে। আই এম সাইলেন্ট ফেইথ, তিনি বলছেন, দাদা ফোন রিভিউ করার সময় কোনোদিন কি হাত ফসকে ফোন পড়ে গেছিল, অথবা কোম্পানিকে কখনো ফোন ফেরত দিতে পারেনি, এরকম হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। তবে ফোন ফেরত দিতে পেরেছি, ফেরত দিতে পারিনি এরকম হয়নি। হাত থেকে পড়ে ফোন ভেঙেছে বেশ বাড়তিনেক তো হয়েইছে। আমার মনে আছে ইনফিনিক্সের একটা ফোন যেদিন আসলো ঠিক সেই দিনই ফোনটা হাত থেকে পড়ে গেল, ডিসপ্লেটা ভেঙে গেল, মানে সেটা শুট করতে গিয়ে। তারপর আরেকটা হয়েছিল স্যামসাং গ্যালাক্সি S20 FE, সেই ফোনটা কোনোভাবে তার যে ক্যামেরা হাউজিং এর গ্লাসটা ছিল সেই গ্লাসটা ক্র্যাক হয়ে গেছিল, ভেঙে গেছিল। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, সেই ফোনটা যেদিন আমার হাতে এসেছিল, বিরল নেবো বলে এরকম রেখেছি, সোজা করে রেখে বিরল তুলছি, ঠাস করে ফোনটা পড়লো, মোটামুটি আমার কোমরের উচ্চতা থেকে পড়লো বা এরকম উচ্চতা থেকে পড়লো। ভাগ্যিস, আমার ভাগ্য ভালো যে ফোনটা ভাঙেনি, ফোনের সাইডে বেশ ভালো রকম একটা দাগ এসে গেছিল, ডেন্ট এসে গেছিল। তো এরকম হয়, তবে কোম্পানির কাছে ফেরত গেছে, কোম্পানি এখন অব্দি কিছু বলেনি। মোহাম্মদ রিপন সন্দীপ বলছেন, দাদা আপনার কি মনে হয় এই সময় গ্রাহকের কথা চিন্তা করে কিছু আইফোন আসবে অ্যান্ড্রয়েড ভার্সনে? যারা অ্যান্ড্রয়েড পছন্দ করেন আবার আইফোনের লোভ সামলাতে পারে না, অন্তত তাদের কথা ভেবে। না, আমি মনে করি এটা কোনোদিনই হবে না। আইফোনের মধ্যে অ্যান্ড্রয়েড থাকবে, এই জিনিসটা হওয়া প্রায় অসম্ভব। অ্যাপেলের ফোন আইফোন, তার কারণই এটা যে সেটার মধ্যে iOS আছে, নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, তাই জন্যই সেটা অত ভালো পারফর্ম করে। তার মধ্যে অ্যান্ড্রয়েড যদি ঢোকানো হয়, সেটা আর কখনোই ওরকম ভালো পারফর্ম করবে না। আবার ঠিক উল্টো দিকটাও সত্যি, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি iOS ঢোকানো হয়, কখনোই সেরকম ভাবে পারফর্ম করবে না। ওটাকে অপটিমাইজ করাই হয় ওইভাবে, যখন হার্ডওয়্যার বানানো হচ্ছে সেই সময় সফটওয়্যারকে মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে, বা হার্ডওয়্যার বানানোর পর সফটওয়্যারটাকে সেই হার্ডওয়্যারের জন্য ওইভাবেই তৈরি করা হচ্ছে। তাছাড়া কোম্পানির বিজনেস পলিসি, দুটো কম্পিটিটিভ কোম্পানি, এটা কোনোদিন হতে পারে? পেপসির বোতলে কোকা-কোলা বিক্রি হচ্ছে, এটা কোনোদিন হবে আপনার মনে হয়? রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুজনে মিলে একসাথে টিম নামাচ্ছে মাঠে, এটা কি কোনোদিন হবে আপনার মনে হয়? এটাও ঠিক সেরকমই ব্যাপার, কোনোদিন হবে না। অপূর্ব বলছেন, 3 বছর ধরে আপনার ভিডিও নিয়মিত দেখে আসছি, এমন কিছু ভিন্নধর্মী ভিডিও আপনার চ্যানেলও আপনাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, ভালোবাসা। আপনার প্রতিও ভালোবাসা, কিন্তু আমাদের চ্যানেলকে যে ওই ভিডিওগুলো, মানে উনি বলেছেন যে আমি যে গুগল জেমিনাই এর ওপর যে ভিডিওটা বানিয়েছিলাম, গুগলের ওই ভিডিওটার উপর রিয়াকশন দিয়েছিলাম, বিশ্লেষণ করেছিলাম সেই ভিডিওটার কথা, তো ওরকম ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও আমি যখন বানাই, সেই ভিডিও দেখার দর্শক কম। আপনারা অনেকেই পছন্দ করেন, কিন্তু বেশিরভাগ দর্শক তারা একটু হাসি ঠাট্টা টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, কমেডি ভিডিও দেখতে পছন্দ করে, তারা ফোনের রিভিউ দেখতে পছন্দ করে, এইরকম কিছু লিমিটেড জিনিস তারা পছন্দ করে। তার বাইরে এক্সপেরিমেন্টাল কিছু হলে,
নতুন কিছু হলে সাধারণত দর্শক গ্রহণ করতে পারে না। যে কোনো নতুন কিছু, পৃথিবীতে এটাই তো নিয়ম, নতুন কিছু আসলেই মানুষ সহজে সেটা গ্রহণ করতে পারে না। তো তার জন্য এই ধরনের ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, সেই ভিডিওগুলোর ভিউ কম হয়, যেমন যে মিনাইয়ের ভিডিওটার ভিউ কম হয়েছে তুলনামূলক, তবুও আমি চেষ্টা করি। আপনারা এরকম অ্যাপ্রিসিয়েট করেন বলেই এইরকম ভিডিও বানাতে ইচ্ছা করে এবং ওরকম ভিডিও বানাই। আপনারা যত বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করবেন, সাপোর্ট দেবেন, তত এরকম ভিডিও আরও আসবে। আর কাপল মিউজিক বলছেন, দাদা আমার 11R ফোনটা আছে, এটা কি পাল্টে 12R নেওয়াটা ঠিক হবে? একটু বলবেন। না, ঠিক হবে না। 11R এর থেকে 12R এ কিছু কিছু জিনিস আপগ্রেড হয়েছে, তবে সেগুলো খুব বিশাল কিছু প্রয়োজনীয় জিনিস নয়, ওগুলো না চেঞ্জ করলেও চলবে, ওগুলো খুব একটা দরকারি নয়। আর 11R এ বেশ কিছু জিনিস ছিল যেগুলো বেটার ছিল, 12R এ সেগুলো পর্যন্ত ডিগ্রেড করেছে। একটা ফোন, বারবার বলি, একটা ফোন তার পরের জেনারেশন আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই, চেঞ্জটা টেরই পাবেন না। 11 এর পর 12 আসলো, কিছু চেঞ্জ টের পাবেন না, বাদ দিয়ে দিন। 13 যখন আসবে তখন 11 থেকে 13 এ যান, অন্তত এইটুকু ওয়েট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা কিছু পাল্টেছে, একটা কিছু চেঞ্জ হয়েছে, তাহলেই কিছু কাজে আসবে জিনিসটা। নাহিদি জুনিয়র, এইটাই গ্রিন লাইন পড়বে নাকি পড়বে না ভাইয়া জানাইয়েন। OnePlus 12R এই ফোনে গ্রিন লাইন পড়বে কিনা আমিও জানি না। OnePlus কোম্পানির ফোনে এককালে তো গ্রিন লাইন পড়তো না, এটা তো ঘটনা। আবার এক সময় OnePlus এর ফোনে এত গ্রিন লাইন পড়েছে যে তার জন্য আমরা প্রচুর ভুগেছি। তাই ভয়টা থাকবেই, এটা কিচ্ছু করার নেই, ভয়টা থাকবেই। এবং OnePlus বলে না, যে কোনো কোম্পানির ফোনেই গ্রিন লাইন আসছে এবং সেখানে ভয়টা থাকছে। তো সেক্ষেত্রে OnePlus হোক, স্যামসাং হোক, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, কোনো কোম্পানি বাদ নেই, সবাই গ্রিন লাইনের জন্য সাফার করছে, আইফোনও পর্যন্ত। তো সেক্ষেত্রে ওইটা নিয়ে বেশি ভেবে লাভ নেই, সব কোম্পানি চেষ্টা করছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। তো OnePlus এর ফোনে গ্রিন লাইন পড়বে কিনা এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, তবে হ্যাঁ, একসময় পড়তো না, আবার এটাও ঠিক যে একসময় পড়তো। প্রলয় নিয়োগী বলছেন, দাদা আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, নোটিফিকেশন এলেই দেখার জন্য ব্যস্ত হয়ে যাই, খুব ভালো লাগে বাংলায় এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য। নাথিং ফোন 2A লঞ্চ হচ্ছে, সেটার স্পেসিফিকেশন সম্পর্কে যদি একটা ভিডিও বানান তাহলে অনেকেই জানতে পারবে, আমিও ডিটেলস জানতে চাই। লাভ ফ্রম রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আসলে নাথিং ফোন 2A যেটা লঞ্চ হচ্ছে সেটা কম দামে তুলনামূলক লঞ্চ হবে, এটা আমরা সবাই জানি, এবং সেই ফোনটার জন্য এক্সাইটমেন্টও আছে। একটু বাজেটে যদি ফোন আসে, সেই ফোনটা যদি ভালো হয় আর নাথিং এর মতো কোম্পানি থেকে হয়, যার লুকস আর ডিজাইনটা একটু রিফ্রেশিং, একটু অন্যরকম, তখন সেটা নিয়ে হাইপ তৈরি হবেই। কিন্তু নাথিং ফোন 2 নিয়ে কনফার্ম কিছু খবর এখনো জানা যায়নি। কিছু কিছু খবর কনফার্ম এসছে, বাকিগুলো জল্পনা কল্পনা চলছে। মাঝে মাঝে লিক্স গুলো আবার পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। যেমন নাথিং ফোন 2A যে 45 ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে আসবে, এই ব্যাপারটা নিশ্চিত, কারণ এটা সার্টিফিকেশন সাইটে লিক হয়েছিল, সেখান থেকে আমরা জানতে পারছি, ডকুমেন্ট আছে। তো এটার কোনো পাল্টানো হবে না, পরিবর্তন হবে না। কিন্তু নাথিং ফোন 2 এর ব্যাক সাইডের ডিজাইন কি হবে তার দুরকম রেন্ডার এসছে। একটাতে দেখা যাচ্ছে পিছনে গ্লিম্প লাইট আছে, আর একটাতে দেখা যাচ্ছে গ্লিম্প লাইট নেই। এবার লেটেস্ট যেটা খবর সেই অনুযায়ী ইভান প্লাস এই লিকটা দিয়েছেন এবং বলা হচ্ছে এটা রেন্ডার নয়, এটা নাকি রিয়েল একদম ছবি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে গ্লিম্প লাইট এবার থাকছে না, ট্রান্সপারেন্ট ব্যাক থাকছে, ভিতরে ওই বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যাচ্ছে, কিন্তু গ্লিম্প লাইটটা এবার থাকছে না। এছাড়া নাথিং ফোন 2 এর যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু নাথিং ফোন 2 এর মতোই হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং কোনো ফালতু ক্যামেরা নেই। দুটো ক্যামেরা দুটোই কাজের, একটা আলট্রা একটা মেন, এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যেই আমরা ম্যাক্রো লেন্স পেয়ে যাব, এরকম সব ব্যাপার স্যাপার থাকছে। তো সেটা মনে হচ্ছে খুব ভালো হবে। যদি ক্যামেরাটা নাথিং ফোন 2 এর মতোই হয়, অবশ্যই নাথিং ফোন 2A যেটা আসবে সেটা প্রচুর বিক্রি হবে। তাহলে কোম্পানি কস্ট কাটলমেন্ট করবে কোথায়? শুধু গ্লিম্প লাইটে না, প্রসেসরে তো কস্ট কাটলমেন্ট হবেই, যেটা আমরা এখনো জানি না, এবং ডিসপ্লেতে কস্ট কাটলমেন্ট হতে পারে। একটা লিক এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তার স্ক্রিন প্রোটেক্টর বিক্রি হচ্ছে বা লিস্টেড হয়েছে। তো সেই স্ক্রিন প্রোটেক্টরটা দেখে মনে হচ্ছে যে নাথিং ফোন 2A যেটা হবে তাতে একটা নচ থাকতে পারে, পাঞ্চহোল নয়। এটা কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ হবে। নচের জন্যই অনেকে হয়তো নাথিং ফোন 2A নেবেন না। আবার উল্টো দিকে এটাও সত্যি যে শুধু নচ দিচ্ছে বলে নাথিং ফোন 2A সেটাতে হয়তো অনেক কম দামে ফোনটা লঞ্চ করতে পারে তারা। এবার দেখা যাক কি হয়, মার্চ মাসে হয়তো সেই ফোনটা লঞ্চ হয়ে যেতে পারে। আর লঞ্চ টঞ্চ হলে, খবর টবর হলে সবই আপনাদের আমি জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও লম্বা করবো না, এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। ওহো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো বিদায়। স্টোরি প্ল্যানেট বাংলা বলছেন, আপনি কয়েকটা প্রশ্নের আনসার দেন কেন? ভিডিও লম্বা হলে আপনার কি কোনো ক্ষতি হয় নাকি দাদা? এটা যেহেতু নর্মাল একটা ভিডিও, কোনো পডকাস্ট নয়, কোনো লাইভ নয়, তো সেক্ষেত্রে হয় কি, এই সব টেকের ভিডিওগুলো যারা দেখেন তারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন না। আমাদের তো এমনি ধৈর্য কমে গেছে, শর্টস ভিডিও দেখে দেখে, রিলস দেখে দেখে, টিকটক দেখে দেখে। তো সেক্ষেত্রে যেই আমরা দেখি যে এই ভিডিওটা বিশাল লম্বা, ওই ভিডিওতে আমরা আর ক্লিক করি না, এবং ভিউটা আমার কাছে একটা ম্যাটার। অবশ্যই আমি ভিডিও বানাচ্ছি এবং ইউটিউব আমাকে ভিডিও বানাতে দিচ্ছে, এই প্ল্যাটফর্মটা ইউজ করতে দিচ্ছে, তার কারণ এটাই যে আমি ইউটিউবে কিছু ভিউ এনে দেবো। তো ভিউ আনার জন্যই আমি ভিডিও বানাচ্ছি অবভিয়াসলি। তো তার জন্য কি কি করতে হবে সেই ব্যাপারগুলো আমাকে তো খেয়াল রাখতে হবে। যেহেতু লম্বা ভিডিওতে ভিউ কম আসারই সম্ভাবনা বেশি, তাই খুব বেশি লম্বা ভিডিও বানাতে গেলে আমাকে ভাবতে হয়। তবু আমি যেরকম লম্বা ভিডিও বানাই, Q&A ভিডিও বিশেষ করে, ওরকম লম্বা ভিডিও বানানো প্রচুর রিস্কি। আমি তা সত্ত্বেও আপনাদের জন্যই শুধু অত লম্বা ভিডিও বানাই, যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাও প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া হয় না আপনাদের কাছে, তাই অনুরোধ
আজকের ভিডিওতে নিচে কমেন্টে প্রচুর প্রশ্ন দিয়ে রাখবেন, ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে রাখবেন। আগামী কোনো ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার হাজির হব।